প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান, মানবিক এবং ভাষা স্কুল পরিচালিত বিএ, বিএসএস, বিএ অনার্স এবং এমএ প্রোগ্রামে দর্শন বিষয়ের সকল শিক্ষার্থী সহ আমাদের আজকের এই অনুষ্ঠানটি যারা যারা দেখছেন শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক এবং ভাষা স্কুল থেকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুদা আক্তার, সহকারী অধ্যাপক দর্শন এবং দর্শন বিষয়ে সম্মানিত অধ্যাপক জনাব আনিসুর রহমান স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আপনাদের জন্য আলোচনা করব মূল্য নির্ধারণের নীতিসমূহ, যেটাকে ইংরেজিতে আমরা বলছি প্রিন্সিপালস অফ ভ্যালুয়েশন। শিক্ষার্থীবৃন্দ, কোনো বিষয়ের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা কতগুলো প্রিন্সিপাল বা কতগুলো মানদণ্ডকে নির্ধারণ করে থাকি। যদিও বিষয়টি একটি জটিল প্রক্রিয়া, তারপরও অনেক সময় দেখা যায় যে ব্যতিক্রমও দেখা যায়, কিন্তু তারপরও এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা কোনো একটি বিষয়ের মূল্য নির্ধারণ করার চেষ্টা করি। আজকে আমরা আসলে 5টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত যেটি হচ্ছে স্থায়িত্ব, তারপর হচ্ছে সুখ এবং আনন্দদায়কতা, দেন যেটি হচ্ছে স্বাধীন ইচ্ছার ভূমিকা, তারপর হচ্ছে উৎকর্ষ এবং সবশেষে যেটি হচ্ছে সৃষ্টিশীলতা এবং সংগতি। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে স্যারের নিকট থেকে জানবো যে মূল্য নির্ধারণের নীতি হিসেবে বা মানদণ্ড হিসেবে স্থায়িত্বের গুরুত্বটা কেমন। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, স্থায়িত্ব কথাটার মধ্যেই কিন্তু একটা ভার আছে। আমরা যে কোনো সময় বলি যে জিনিসটা স্থায়ী কিনা, মানে টেকসই কিনা। তো আমরা যদিও আমাদের আয়ু কম, মানব জীবনে আয়ু কম, তবু দেখবেন যে আমাদের জীবনে বা মানব জীবনে যে কোনো জিনিস যেটা যত বেশি স্থায়ী হবে সেটাকে আমরা তত বেশি গুরুত্ব দিই। একটা উদাহরণ দিই, ধরেন যে চাকরিটা বা যে পেশাটা আমাদের স্থায়ী চাকরি, আমরা সেটাকে গুরুত্ব দিই। এখন মনে করেন যে একটি ভালো নৈশ ভোজ বা দিবাভোজই হোক, দুপুরের খাওয়াই হোক, যেটি হোক, কিংবা একটা কনসার্টে অ্যাটেন্ড করলাম বা একটা অনুষ্ঠান দেখলাম, কোনো একটা আয়োজনে আমি অ্যাটেন্ড করলাম, এটার চেয়েও যে জিনিসটা দীর্ঘস্থায়ী সেই জিনিসটা আমরা মূল্য দিই। এখন হতে পারে যে বাড়িগুলো দীর্ঘদিন টেকে, সে বাড়ির আমরা মূল্য দিই, তাই না? যে গাড়ি আমরা জানি বাজারে এটা অনেক দিন টেকসই, সেই জিনিসটাকে আমরা মূল্য দিই, কিনি। আমরা অনেক সময় বলি যে একটি উত্তম পরিবার, একটা সুখী পরিবার, এই যে পিতা মাতা বা পুত্র কন্যা নিয়ে যে পরিবার, এই পরিবারকে আমরা মূল্য দিই। ফলে যা কিছু পৃথিবীতে স্থায়ী এবং ইতিবাচকভাবে স্থায়ী, নেতিবাচকভাবে স্থায়ী না, কারণ অনেক খারাপ কাজও পৃথিবীতে স্থায়ী হতে পারে। ফলে যে জিনিসই স্থায়িত্ব আছে সেই জিনিসটাকে আমরা মূল্য দিই। এবং এটার কিন্তু সবচেয়ে মূল যুক্তিটা যেটা, সেটা হচ্ছে স্থায়িত্ব যত বেশি হবে আমরা উপযোগ বা ফলাফল বেশি ভোগ করতে পারবো বা বেশি পাবো। এটি হলো মূল যুক্তি। এই জন্যই যেসব জিনিসের, এক কথায় যেসব জিনিসের স্থায়িত্ব বেশি আমরা সেই জিনিসকে মূল্য দিই, এবং এই জন্যই মূল্য নির্ধারণ নীতি হিসেবে আমরা দেখি জিনিসটা স্থায়ী কিনা, কতটা স্থায়ী। জি, সেকেন্ড আরেকটা বিষয় আছে স্যার, সেটা হচ্ছে যে সুখ এবং আনন্দদায়কতা। যে কাজটি বা যে বিষয়টি আমাদেরকে বেশি সুখ দিচ্ছে, বেশি আনন্দ দিচ্ছে, আমরা মনে করি থাকি যে মূল্য নির্ধারণের মাপকাঠি হিসেবে আমরা সেটিকে গ্রহণ করব। আরেকটু ডিটেইলস যদি বলেন বিষয়টা। অবশ্যই। এটাও দেখেন, বিষয়টা হলো যে আসলে যদিও আমরা শিওর না, অনেকে বলে যে এরকম আসলে মানব জীবনের লক্ষ্যটা কি, অর্থাৎ মানুষের জীবনের মূল লক্ষ্য চাওয়াটা কি। অনেক হয়তো বলবে, যারা ধর্মপ্রাণ তারা হয়তো বলবে যে স্রষ্টার সন্তুষ্টি হলো আমার জীবনের লক্ষ্য। কেউ হয়তো মনে করবে যে কর্তব্য পালন করাটাই আমার পৃথিবীতে আমার জীবনের লক্ষ্য। কিন্তু এখন অধিকাংশ মানুষ যা কিছুই করুক না কেন, কর্তব্য পালন করে হোক বা স্রষ্টার সন্তুষ্টি অর্জন করে হোক, আলটিমেটলি কী চাই সুখ, আনন্দ। সে বৌদ্ধিক আনন্দ হোক, আধ্যাত্মিক আনন্দ হোক বা মানসিক আনন্দ, যেটি হোক। তার মানে আমরা আসলে আলটিমেটলি মানুষ নির্বিশেষে সে যে আনন্দই হোক, যেটি বললাম যে সেটা দৈহিক আনন্দ হোক বা মানসিক আনন্দ হোক বা আধ্যাত্মিক আনন্দ হোক বা বুদ্ধিবৃত্তিক আনন্দ হোক, আলটিমেটলি মানুষ সুখ চায়, আনন্দ চায়। ফলে যে জিনিস বা যে ঘটনা বা যে বস্তু আমাদেরকে আনন্দ দেয় তাকে আমরা মূল্যবান মনে করি। এবং এর জন্য কিন্তু বিল বলছেন যে মানুষ স্বভাবতই সুখ কামনা করে, সুতরাং মানুষের সুখ কামনা করা উচিত। এক্স্যাক্টলি। ফলে এই যে সুখের যে প্রবণতা মানুষের, এই জন্যে যে কোনো জিনিসের মধ্যে যদি সুখের উপাদান থাকে বা যদি আমাদেরকে সুখ দেয়, আনন্দ দেয়, তাহলে তাকে আমরা মূল্যবান মনে করি। তবে এখানে একটি কোশ্চেন আছে, সেটি হচ্ছে এই যে সুখ এবং আনন্দদায়কতার কথা আমরা বলছি, তো যদি এমন হয় যে মানে নেগেটিভ স্থূল সুখ যেটাকে আমরা বলছি, বা এমন আনন্দ যেটা হচ্ছে অন্যের ক্ষতি করে, তো সেই ক্ষেত্রে কি এটা মূল্য নির্ধারণের মাপকাঠি হতে পারে কিনা? যে কিছু কাজ আছে, অবশ্যই কিছু কাজ আছে, যেমন একটা হচ্ছে স্থূল সুখ বলি, যেগুলো আমরা বলি স্থূল ইন্দ্রিয় সুখ, বা যেটা আপনি বললেন যে অনেক সময় আছে যে কোনো খারাপ কাজ করে আমরা মদ্যপান করে সুখ পেতে পারি, আমরা কাউকে আঘাত দিয়ে সুখ পেতে পারি, কিন্তু এগুলো তো নেতিবাচক, এটা অনৈতিক। ফলে এখানে যখন আমরা মূল্য নির্ধারণের ক্ষেত্রে যখন আমরা সুখের কথা বলবো, সেটা অবশ্যই ইতিবাচক সুখ, অর্থাৎ যেটা মানুষের জন্য ইতিবাচক কল্যাণকর, সেই সুখের কথা। আমরা ওই ধরনের নেতিবাচক সুখগুলোকে আমরা পরিহার করব এবং ওগুলো আমরা মূল্যের মধ্যে আনবো না, কারণ ওগুলো অনৈতিক।
তার মানে স্যার মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা যে সুখের কথা বলছি, যে ইতিবাচক সুখ, আনন্দদায়কতার কথা বলছি, সেটা অবশ্যই পজিটিভ একটা ইতিবাচক সুখ যেটা আছে এক্স্যাক্টলি। আচ্ছা, থার্ড আরেকটা বিষয় আছে, সেটাকে বলছে হচ্ছে যে স্বাধীন ইচ্ছার একটা ভূমিকা থাকতে হবে, একটা ভূমিকা থাকে মূল্য নির্ধারণের ক্ষেত্রে। কারণ আমরা দেখি যে আমরা যে ভ্যালুর কথা বলি, এটা অনেক সময় দেখা যায় যে রাষ্ট্র বা সমাজ কর্তৃক আগে থেকে নির্ধারণ করা থাকে। ফলে ব্যক্তি মানুষ এই যে সমাজ বা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যে ভ্যালু, সেগুলো চাপে পড়ে সে কি স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে কিনা, বা যদি তার স্বাধীনতার ভূমিকা না থাকে বা স্বাধীন ইচ্ছার ভূমিকা না থাকে, তাহলে তার কাজটি কতটুকু যৌক্তিক। ফলে এটা একটা বিষয় চলে আসে মূল্য নির্ধারণের ক্ষেত্রে। আপনি চমৎকার বলেছেন। সেটা হলো যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো ধরনের পেশা নির্বাচনের ক্ষেত্রে হোক, বা কর্ম বলেন, অথবা যে কোনো বৃত্তি হোক, বা যে কোনো বিষয় হোক, আমরা যদি সেখানে আমাদের স্বাধীন ইচ্ছাটা প্রয়োগ করতে পারি, তাহলে সেই জিনিসটাকে আমরা মূল্যবান মনে করি। আমি একটা উদাহরণ দিই। আপনি যেটা বললেন যে আমাদের সমাজ কাঠামোতেই সমাজ বা রাষ্ট্র বা পরিবার আমাদের অনেক কিছু কিন্তু চাপিয়ে দেয়। সমাজের মধ্যেই এক ধরনের সোশ্যাল সিস্টেম আছে, মানে যেটা সামাজিক মূল্যবোধ বলি আমরা। কিন্তু এই মূল্যবোধের মধ্যে আমরা বসবাস করেও যদি আমরা স্বাধীন ইচ্ছার মাধ্যমে, স্বাধীন যুক্তি বিচারের মাধ্যমে যদি আমরা ওই বিষয়গুলোকে যদি আমরা যাচাই বাছাই করি, তাহলে কিন্তু আমরা ওই জিনিসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি। আরও স্পেসিফিক মানে কি বলা যায়, বিশেষভাবে উদাহরণটা দিই। ধরেন আমি একটা ধর্মীয় আবহের মধ্যে মানুষ, একটা ধর্ম সম্প্রদায়ের মধ্যে আমি সারা জীবন ধর্ম পালন করতেছি। সমাজ আমাকে এভাবে বলেছে, আমার ধর্ম আমাকে এভাবে বলেছে। কিন্তু যদি আমি প্রত্যেকটা বিষয় একটু যাচাই বাছাই করে পালন করতাম, তাহলে কিন্তু আমার ওই ধর্ম পালনটা সার্থক হতো। এবং আমি মনে করি যে, মানে আমি না, এটা সবাই মনে করে সুন্দর হতো। এই জন্য অনেক সময় দেখা যায় কি, আমরা ধর্মীয় বিধিবিধান মানি, কিন্তু এর পিছনের যুক্তিটা কি, এটা কেন কল্যাণমূলক হয়েছে, কেন ধর্ম এটাকে ইতিবাচক বলে বা পালন করেছে, সেটা আমরা যাচাই বাছাই করি না। তার মানে হচ্ছে স্যার, মানে সমাজ এবং রাষ্ট্র কর্তৃক যে মূল্যবোধগুলো আছে, সেটার সাথে সাথে যদি আমরা স্বাধীন ইচ্ছাটাকে প্রয়োগ করি, তাহলে সেটি আমাদের পক্ষে মানা বা সেই কাজটি করা আরো বেশি সহজ হয়। এক্স্যাক্টলি। এবং একটা জিনিস দেখেন, এমনি একটা জিনিস দেখেন, যদি কোনো কাজ আমাদের কেউ চাপিয়ে দেয়, রুটিন কাজ, আমরা কিন্তু আনন্দ পাই না। ফলে যে কোনো কাজে যদি আমাদের স্বাধীন ইচ্ছা প্রয়োগের একটা সুযোগ থাকে, তাহলে সেই জিনিসটা আমরা মূল্যবান মনে করি। ফলে আপনি আমাকে একটা জাস্ট কাজ করে দিলেন আর বললেন যে আপনি আপনার মতো করে চিন্তা করবেন, আপনি আপনার মতো, তখন কিন্তু কাজে আমার উৎসাহ বাড়বে এবং ওই জিনিসটা আমার কাছে আনন্দপূর্ণ হবে এবং ওই জিনিসটা আলটিমেট আমার কাছে মূল্যবানও মনে হবে। জি এই স্যার, নেক্সট আরেকটি বিষয় আছে যে আমরা বলি যে এক্সিলেন্স, যেটা উৎকর্ষ মূল্য নির্ধারণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আমরা সাধারণত কোনো কাজ করি, কিন্তু সেটা যদি মানে সুচারু রূপে করি, তখন কিন্তু আমরা বলি যে এটা উৎকর্ষের পর্যায়ে পড়ে। এক্স্যাক্টলি, এটা উৎকর্ষ শব্দের মধ্যে, উৎকর্ষ শব্দটা খুবই পজিটিভ শব্দ। আপনি যেটা বলেন যে যদি কোনো জিনিস সুচারু রূপে সম্পাদিত হয় বা সম্পন্ন হয়, তাহলে সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দিই, মূল্যবান মনে করি। এবং একটা উদাহরণ দিই কয়েকটা। মনে করেন কবি জসিমউদ্দিনের যে কবিতাটা আমরা সবাই জানি, কবর, যে কবিতাটা, এবং দেখবেন এটা সব ধরনের মানুষের প্রায় খুব প্রিয় একটা কবিতা। এখন কেন আমাদের কাছে এটা প্রিয় হলো, কেন এই কবিতাকে আমরা একটা মূল্য দিচ্ছি? প্রথমত এটি মানব জীবনের কিন্তু একটি বাস্তবতা বলতেছে। গোটা একটা মানুষের জীবনের একেবারে তার সেই বিবাহ কাল বা অর্থাৎ তার কি বলা যায় যে যৌবনের যে সময়, সেই সময়তে বৃদ্ধ দশা পর্যন্ত তার জীবনের যে পরিক্রমা, এইটা এখানে বলছে। এবং দেখেন এত চমৎকার ছন্দের মাধ্যমে, এত চমৎকারভাবে ব্যক্ত। ফলে এখানে কবিতার ভাষা, কবিতার বক্তব্য, কবিতার ছন্দ উপস্থাপন সব কিছুই কিন্তু চমৎকারভাবে মিলেছে। এবং অনেকে এটা জানে না, এটা কিন্তু আসলে এই কবিতার মধ্যে কিন্তু একটা গণিত আছে। এই যে 6 + 6 + 8, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 6 + 6 + 8, এই পুরো এই গণিতটা কিন্তু শেষ লাইন পর্যন্ত আছে। ফলে এই যে এটা কিন্তু একটা উৎকৃষ্ট কাজ। মান্না দে যখন কোনো গান গায়, পুলক মুখুব বন্দ্যোপাধ্যায় নাকি যেন, পুলকের যে লেখা গানগুলো আমার দারুণ লাগে। কারণ কি, এখানে গানের বক্তব্য যেমন চমৎকার, বা ভাষাও চমৎকার, মানে বক্তব্য বিষয় চমৎকার, ভাষা চমৎকার, সুরও চমৎকার, গাছেও দরদ দিয়ে, আবেগটাও চমৎকার। ফলে এই যে অর্থাৎ চতুর্দিক দিয়ে যত রকম দিক আছে, সব দিক দিয়ে যখন একটা জিনিস সুচারুরূপে সম্পন্ন হয়, তখন ওটা চমৎকার হয়ে ওঠে আমাদের সামনে। এই জন্য আমরা বলি উৎকর্ষতা। এবং যে জিনিসের মধ্যে উৎকর্ষতা আছে বা উৎকৃষ্টতা আছে, সেই জিনিসকে আমরা মূল্য দিই। এর জন্য আমরা এটাকে মূল্য নির্ধারণের একটা নীতি হিসেবে দেখি, বা সবাই মোটামুটি দেখেই আর কি। স্যার, সর্বশেষ আরেকটি বিষয় আমরা বলবো শিক্ষার্থীদের জন্য, সেটি হচ্ছে সৃষ্টিশীলতা এবং সংগতি। এটা ভালো বলেছেন। একটু আগে আমরা যেটা বলছিলাম যে উৎকর্ষের ক্ষেত্রে দেখেন ওখানেও কিন্তু একটা সৃষ্টিশীলতার ব্যাপারটা ছিল, সামান্য তো ওভারল্যাপিং। তো আসলে যে জিনিসটার মধ্যে সৃষ্টিশীলতা বলতে, এই যে আমি গানের কথা বললাম, মান্না দে কিন্তু মারা গেছেন, 93 বছর সম্ভবত বাদ ছিলেন, উনি মারা গেছেন।
কিন্তু জসীমউদ্দিনে মারা গেছেন, কিন্তু জসীমউদ্দিনের কবর কবিতার মৃত্যু নেই, মান্নাদের গানেরও এক ধরনের মৃত্যু নেই। ওনাদের যে ক্রিয়েটিভিটি, ফলে কারণটা কি? এখন মনে করেন যে আমি যতটুকু জানি, আমার বাবাও যখন কবর কবিতা পড়তেন বা আসমানি কবিতা পড়তেন, আমার আব্বা কিন্তু আনন্দ পেতেন। ইভেন আমরা যখন পড়েছি, আমি দেখেছি আমার আব্বাও খুব খুশি হতো। ইভেন রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য যখন আমরা পড়তাম, আমি শুধু দেখেছি আমার মা বাবা দুজনই খুবই খুশি হতো রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য, তারপর 2 বিঘা জমির কথা। কারণ এসব সৃষ্টিগুলো হচ্ছে চিরায়ত আবেদন আছে। ফলে যে ভবনের মধ্যে একটা চিরায়ত আবেদন, সর্বকালের মানুষ আনন্দ পাচ্ছে, এরকম একটা বড় ঐতিহাসিক জায়গা, স্থান, বা ওইরকম কোনো কবিতা, কোনো গান, কোনো সৃষ্টি, অর্থাৎ যে জিনিসটা নিত্য নবনব মনে হয়, ফুরিয়ে যায় না তার আবেদন, সেই জিনিসটা মূল্যবান। ফলে যতবার আপনি কবিতা, ইভেন আমরাই আমাদের জীবনে যদি কবর কবিতা যতবারই পড়ি, ততবারই মুগ্ধ হই। কারণ ওর আবেদন, ওর ভাষা, ওর ছন্দ আমাদেরকে আলোড়িত করে। ফলে যে জিনিসের মধ্যে এই চিরন্তনের একটা আবেদন আছে, চিরনতুন হয়ে থাকে, অর্থাৎ যেটা বলে সৃষ্টিশীলতা, ওই জন্যই কিন্তু সৃষ্টিশীল শব্দটা, মানে নতুনভাবে যেন সৃষ্টি হচ্ছে, এর পুরনো হচ্ছে না, এটা থাকলে সেটাকে আমরা মূল্য দিই। এবং স্যার এটার সাথে কিন্তু যে হারমোনির যে একটা ব্যাপার, যে সঙ্গতি, যেটা, এটা একটা খুব সংক্ষেপে একটা কথা বলি। ধরেন আমি একটা চাকরি পেলাম, আমার চাকরিটা হচ্ছে চিটাগাঙে, মানে চট্টগ্রামে। এখন যদি আমার ফ্যামিলি এমন হয় যে আমার পরিবার, আমার পিতামাতা বৃদ্ধ, তারাও চট্টগ্রামে বসবাস করে, তাহলে কিন্তু এই চাকরিটা আমার জন্য দারুণ সঙ্গতিপূর্ণ। কারণ কি, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনের সাথে আমার কর্মক্ষেত্র এবং আমার চাকরি একটা মিল আছে। কিন্তু চাকরি যদি আমার ঢাকায় হতো, কিন্তু আমার পরিবার চট্টগ্রামে, তাহলে কিন্তু আমার জীবনের জন্য আমার এই পেশাটা সঙ্গতিপূর্ণ হতো না। এবং সঙ্গতিপূর্ণ না হলে দেখা যেত যে কাজ করার ক্ষেত্রে আমার যে মানে ক্রিয়েটিভিটি বা আমার যে ধীরস্থিরতা বা আমার যে মনোযোগ, সেগুলো কিন্তু থাকতো না। এই জন্য আমাদের জীবনের সাথে, আমাদের পরিপার্শ্বের সাথে, আমাদের প্রয়োজনের সাথে, আমাদের মনোবৃত্তির সাথে, দৃষ্টিকোণের সাথে যেটি সঙ্গতিপূর্ণ, যেটি কাছাকাছি, সেটি আমার আনন্দ হয়। ধরেন আমি উদাহরণ দিই, আপনি ফুটবল পছন্দ করতে পারেন, আমি হয়তো সাহিত্য পছন্দ করি। আপনি ফুটবল খেলার দিকে যত আনন্দ আমি কিন্তু পাবো না। আমার জীবনের সাথে, আমার বোধ বুদ্ধির সাথে হয়তো সঙ্গতিপূর্ণ হচ্ছে সাহিত্য চর্চা, কিন্তু আপনার জন্য হয়তো যে সঙ্গতিপূর্ণ হচ্ছে আপনার জীবন আচরণের সাথে হয়তো খেলা। ফলে আপনি ওটা মজা। ফলে সোজা কথা, মানুষের বা ব্যক্তির জীবনের সাথে, তার চিন্তার সাথে, তার কর্মের সাথে যদি সঙ্গতিপূর্ণ কিছু হয়, তাহলে সেই জিনিসটাকে সে মূল্যবান মনে করে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রাণবন্ত আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ, শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা জানলাম যে মূল্য নির্ধারণের যে নীতিসমূহ আছে, আমরা এখানে আজকে 5টি নীতি আলোচনা করলাম। আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হলো ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে, দেখা হবে। সবাইকে ধন্যবাদ।